হ্যালো স্টুডেন্ট, তুমি যদি শুধু উচ্চ মাধ্যমিক পাশ করো তাহলে কি কি চাকরির পরীক্ষায় বসতে পারবে, সেটা কেন্দ্র সরকারের চাকরি হোক আর রাজ্য সরকারের চাকরি হোক, এই ভিডিওতে আমরা জেনে নেব। তো প্রথমে যেটা আমি তোমাদেরকে বলবো, প্রত্যেকের মনের মধ্যে বিশেষ করে বাড়িতে দেখবে আমাদের বাঙালি ফ্যামিলিতে এরকম একটা ভুল ধারণা আছে যে উচ্চ শিক্ষিত হলেই তার কিন্তু সব থেকে বেশি সম্মান। তো এই চক্করের মধ্যে, এই ফাঁদের মধ্যে পড়ে অনেকে গ্র্যাজুয়েশন করার পরে এমএ করছে, আরো অন্যান্য ডিগ্রি করছে, বিএড করছে, তারপরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। তো দেখো, যখনই তুমি 12 পাস করে গেলে, যখনই তুমি উচ্চ মাধ্যমিক পাস করে গেলে, তারপরে কিন্তু তুমি প্রচুর চাকরিতে বসতে পারবে এবং তোমার বয়সও হয়ে যাবে। 18 বছরের ওপরে বয়স হলেই তুমি বসতে পারবে। তো যে যে সরকারি চাকরিগুলো, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের চাকরি হোক, যে যে সরকারি চাকরিগুলোর তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, সেইগুলো আমি একদম পরপর জানিয়ে দেব। তো সরকারি চাকরির জন্য গ্র্যাজুয়েশন লাগে, বিটেক লাগে, এরকম একটা যে ধারণা, সেটা কিন্তু নয়। প্রচুর চাকরি আছে যেগুলো তুমি এইচএস পাস করেই বসতে পারো। তো উচ্চ মাধ্যমিক পাশে যে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের চাকরিগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। তো দেখো, কেন্দ্রীয় সরকারে আরআরবি, এসএসসি, ডিফেন্স, এই সমস্ত ক্ষেত্রে কি কি চাকরি রয়েছে, এই বোর্ডগুলো কি কি চাকরির পরীক্ষা নেয়। আর রাজ্য সরকারে দেখো ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি কেপি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এসএসসি, এমএসসি, এই স্থানীয় বোর্ডগুলো রয়েছে। এইবার যদি আমরা চলে আসি, একদম প্রথমে চলে আসবো আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে দেখো, প্রথমে যে চাকরিটার কথা বলবো সেটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম, যে এক্সাম কিন্তু জাস্ট কিছুদিন পরই হবে। 16 তারিখ থেকে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম শুরু হচ্ছে এনটিপিসির, তারপরে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হবে। তো আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, এখানে তোমার যদি বয়স 18 থেকে 30-এর মধ্যে হয় তাহলেই কিন্তু তুমি এই পরীক্ষায় বসতে পারবে। 18 থেকে 30-এর মধ্যে বয়স হলে, এবং তুমি যদি যে কোনো শাখায়, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করো, 12 পাস করো, যে কোনো শাখাতে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, অনলাইন এক্সাম হবে সিবিটি 1, সিবিটি 2। সিবিটি 1 হবে 100 নাম্বারের, তারপর সিবিটি 2 হবে 120 নাম্বারের। যে পদগুলোর জন্য তুমি পরীক্ষা দেবে, দেখো জুনিয়র ক্লার্ক রয়েছে, অ্যাকাউন্ট ক্লার্ক রয়েছে, টাইম কিপার রয়েছে। এরপর যদি চলে আসি আরআরবি গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডিতেও কিন্তু তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে তোমার বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয় এবং তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তার সাথে সাথে আইটিআই পাস করে থাকো। ঠিক আছে, তো মাধ্যমিক পাস বা আইটিআই পাশে তুমি কিন্তু আরআরবি গ্রুপ ডি এই পরীক্ষাটায় বসতে পারবে। ওকে, এরপরে দেখো আরআরবি এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এই পরীক্ষাটাই যারা বসতে চাও তাদেরকে মাধ্যমিকের সঙ্গে আইটিআই থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে, তবে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। এখানেও কিন্তু বয়স সীমা দেখে নাও 18 থেকে 30 বছর পর্যন্ত। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষায় বসতে চাইলে 18 থেকে 30 তোমার বয়স হতে হবে। তারপর দেখো, যোগ্যতার দিক থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে। ওকে, নেক্সট যদি আমরা চলে আসি, নেক্সট দেখো আরপিএফ কনস্টেবল, যারা তোমরা কোনো উর্দিধারী চাকরি চাইছো, তো দেখো রেলওয়ে স্পেশাল এবং ইউনিফর্ম জবস যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। আরপিএফ কনস্টেবল, এখানে দেখো বয়স সীমাটা 18 থেকে 23 বা 25, এটা একটু দেখে নিও। যোগ্যতা কি লাগবে, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, আর ইউনিফর্ম চাকরি, দেশ জুড়ে, গোটা দেশ জুড়ে পোস্টিং আরপিএফ কনস্টেবল। এরপর দেখো আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3, এই পরীক্ষাটায় যারা বসতে চাও তাদের কিন্তু সায়েন্স থাকতে হবে, শুধুমাত্র সায়েন্স বিভাগের ছাত্রছাত্রীরাই এই পরীক্ষায় বসতে পারবে এবং সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টে সাবজেক্ট থাকা কিন্তু বাধ্যতামূলক। যদি তুমি আরআরবি টেকনিশিয়ান পরীক্ষায় বসতে চাও অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমের জন্য, তো সেখানে তোমার বয়স হতে হবে 18 থেকে 30 বছর পর্যন্ত। আর এই পরীক্ষাটা যাদের 12-এ সায়েন্স ছিল, 11-12-এ, তারাই বসতে পারবে এবং তাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টে সাবজেক্ট থাকতেই হবে, তবেই পরীক্ষায় বসতে পারবে। নেক্সট যদি আমরা চলে আসি
স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে সমস্ত এক্সামগুলো হয়, দেখো সিএইচএসএল এই পরীক্ষায় বসতে চাইলে উচ্চ মাধ্যমিক পাশ করলেই, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করলেই তুমি বসতে পারবে পরীক্ষায়। 18 থেকে 27 বছর পর্যন্ত এজ রয়েছে। আমি এই এজগুলো বলছি যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের, যারা রিজার্ভ ক্যাটাগরি এই এজের সাথে তো তারা আরো এজ রিল্যাক্সেশন পেয়ে যায়। তো দেখো এলডিসি, ডাটা এন্ট্রি অপারেটর এই সমস্ত পদ রয়েছে সিএইচএসএল এ। এমটিএস মাধ্যমিক পাশ করলেই তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। 18 থেকে 25, হাবিলদার যে পোস্টটা আছে সেটা 18 থেকে 27 পর্যন্ত থাকে। তো মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে তুমি কাজ করবে। জেডি কনস্টেবল মাধ্যমিক পাশ করলেই তুমি কিন্তু বসতে পারবে 18 থেকে 23 বা 25। সিআরপিএফ, বিএসএফ এই সমস্ত যে পদগুলো আছে সেই পদগুলোতে তোমার চাকরি হবে। ওকে, তো সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল এই পরীক্ষাগুলোতে তুমি জাস্ট মাধ্যমিক, এমটিএস এ মাধ্যমিক পাশ করলেই বসতে পারবে। সিএইচএসএল, জিডি কনস্টেবল, এমটিএস, জিডি কনস্টেবলে মাধ্যমিক পাশ করলেই বসতে পারবে। সিএইচএসএল এ উচ্চ মাধ্যমিক পাশ করলেই বসতে পারবে। 18 বছর থেকে তোমার ফর্ম ফিল আপ করার কিন্তু এজ চলে আসছে, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। 18 বছর বয়স হলেই পরীক্ষায় বসতে পারবে। তো আমরা একদম পরপর দেখে নিই কি কি পরীক্ষা আমরা বললাম। যারা 12 পাস করেছো এখন থেকে এই পরীক্ষাগুলো দাও, এখন থেকে, ঠিক আছে। তো দেখো আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এলপি, ঠিক আছে। তারপরে দেখো আরপিএফ কনস্টেবল, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3, এটাতে শুধুমাত্র যাদের সায়েন্স আছে 12-এ তারা বসতে পারবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া দেখো সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল রয়েছে, এগুলোই বসতে পারবে। নেক্সট দেখো আমি যে পরীক্ষাটার কথা বলবো সেটা হচ্ছে এসএসসি থেকে নেওয়া হয় সিলেকশন পোস্ট ফেজ এক্সাম। এখানে যোগ্যতা হিসেবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট তিনটে লেভেলই রয়েছে, ঠিক আছে। তো নির্দিষ্ট পদের জন্য বিশেষ বিশেষ বিষয়ের প্রয়োজন, যেরকম দেখো ধরো কেউ ল্যাব অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দিচ্ছে, তো তার জন্য বায়োলজি সাবজেক্টটাকে থাকতেই হবে। তো পদ অনুযায়ী বিভিন্ন রকম বয়স সীমা আছে, 18 থেকে 35, 18 থেকে 42 এরকম বয়স সীমা, সেটা একটু তোমাকে দেখে নিতে হবে সিলেকশন পোস্টের জন্য। ওকে, সিলেকশন পোস্ট ফেজ এক্সামের জন্য। এরপর দেখো স্টেনোগ্রাফার গ্রেড 3, গ্রেড ডি, স্টেনোগ্রাফার গ্রেড ডি এই যে পরীক্ষাটা, এই পরীক্ষায় বসতে গেলে যে কোনো শাখায় তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, বয়স হতে হবে 18 থেকে 27, এবং তোমার টাইপিং এর, শর্ট হ্যান্ড টাইপিং এর কিন্তু বিশেষ দক্ষতা লাগবে। এই শর্ট হ্যান্ড টাইপিং কিন্তু খুব ভালো করে তোমাকে জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে যদি তুমি স্টেনোগ্রাফার পরীক্ষাটা দিতে চাও, গ্রেড ডি, ঠিক আছে। নেক্সট আমরা এবার চলে আসি এনডিএ এর মাধ্যমে। এনডিএ যে সমস্ত এক্সামগুলো নিচ্ছে দেখো, আর্মি ট্রেনিং, শিক্ষাগত যোগ্যতা আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখায় তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবে, পাশ করলেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে। আর এয়ারফোর্স, নেভিতে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে, বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট তো বাধ্যতামূলকভাবে থাকতেই হবে। আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, এই সম্পূর্ণ পিডিএফটা যদি তোমার কাছে থাকে না, তুমি যদি ক্লাস 12 পাশ করে থাকো বা ক্লাস 12 পাশ করেছো, যে যে পরীক্ষাগুলোই তুমি বসতে পারবে একবারে জানতে চাও, তাহলে এই নাম্বারটাকে সেভ করে নাও, এই নাম্বারটাকে সেভ করে নাও। এই নাম্বারটাকে সেভ করে জাস্ট একটা ছোট্ট করে হাই লিখে পাঠিয়ে দাও, তোমাদের কাছে গ্রুপের লিংক চলে যাবে। ফার্স্ট গ্রুপে জয়েন করে গেলে এই পুরো পিডিএফটা আমি দিয়ে দেব। প্রতিদিন সকাল 8টায় এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের ফ্রি পিডিএফ আমি দিয়ে দেব। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি যে আমি প্রচুর ম্যারাথন ক্লাস নিই। কালকেই যেমন একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, 14 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একটা ক্লাসে করিয়ে দিয়েছি, সেই ক্লাসেরও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। তো সবাই গ্রুপে জয়েন করে সমস্ত ইনফরমেশনগুলোকে কালেক্ট করার জন্য পিডিএফ গুলোকে সংগ্রহ করে নিও। নেক্সট এবার আমরা যদি চলে আসি, নেক্সট দেখো রাজ্য সরকারের যে চাকরিগুলো, তো রাজ্য সরকারে দেখো ডব্লিউবিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন থেকে ফুড এসআই এই পরীক্ষাটা বেশ কয়েক বছর আগে হয়েছিল, মাধ্যমিক পাশেই তুমি আবেদন করতে পারবে। ক্লার্কশিপ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন দপ্তরে ক্লার্ক হিসেবে তোমাকে নিয়োগ করা হবে, ঠিক আছে। কনস্টেবল, এবার দেখো ডব্লিউবিপি কলকাতা পুলিশ, তো কনস্টেবলের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক লাগে এবং প্রতি বছর হিউজ পরিমাণ একটা ভ্যাকেন্সিও থাকে। তো প্রচুর ছাত্র ছাত্রী রয়েছে যাদের বয়স আছে, যারা মাধ্যমিক পাশ করেছে, তারা কিন্তু কনস্টেবল পরীক্ষায় বসার জন্য দুর্দান্তভাবে পড়াশুনো করে। তারপরে দেখো এক্সাইজ, এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আবগারি দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, উচ্চ মাধ্যমিক পাশে তুমি কিন্তু এই পরীক্ষাটাই বসতে পারো, ঠিক আছে। তো কনস্টেবল এটা তুমি মাধ্যমিক পাশে বসতে পারো। তারপরে দেখো আবগারি দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই পরীক্ষাটাই তুমি
উচ্চ মাধ্যমিক পাশে বসতে পারো, ঠিক আছে। আর কনস্টেবলে তো বসতে পারছোই, ফুড এসআই মাধ্যমিক পাশে বসতে পারবে, ক্লার্কশিপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে বসতে পারবে। নেক্সট আমরা যদি চলে আসি মিউনিসিপাল সার্ভিস কমিশন, রাজ্য সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে যে পদগুলোর জন্য তুমি পরীক্ষা দিতে পারবে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সাব ওভারসিয়ার, স্টোর কিপার, ঠিক আছে, ক্যাশিয়ার। তো উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করলে এই পরীক্ষায় বসতে পারবে। রাজ্যের বিভিন্ন পৌরসভাতে তোমার পোস্টিং হবে। তারপরে দেখো স্কুল সার্ভিস কমিশন, কিছুদিন আগেই পরীক্ষা হলো, গ্রুপ সি মাধ্যমিক পাশ করলে পরীক্ষায় বসতে পারবে। গ্রুপ ডি তোমার কিন্তু গ্রুপ ডি অষ্টম শ্রেণী পাশ করলেই পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে। ওকে, নেক্সট যদি আমরা চলে আসি, নেক্সট দেখো কোঅপারেটিভ সার্ভিস কমিশন, সমবায় ব্যাংক এবং সংস্থায় বিভিন্ন পদে কিন্তু তোমার চাকরি হবে। তো উচ্চ মাধ্যমিক এবং বেসিক কম্পিউটার জ্ঞান তোমার থাকতে হবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করো এবং বেসিক কম্পিউটার জ্ঞান থাকে, তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। নেক্সট আমরা চলে আসছি, নেক্সট দেখো কেন্দ্র সরকারের চাকরি আর রাজ্য সরকারের চাকরি, কোন চাকরিটার জন্য তুমি লড়াই করবে। দেখো রাজ্য সরকারের চাকরিতে এজটা অনেকটা বেশি থাকে, তো প্রচুর জন রাজ্য সরকারের চাকরির জন্য এলিজিবল হয়ে যায়। কিন্তু কেন্দ্র সরকারের চাকরির সুবিধা হচ্ছে, দেখো কি কি সুবিধা আছে। কেন্দ্রীয় সরকারের চাকরিতে খুব দ্রুত নিয়োগ পদ্ধতি, খুব দ্রুত একদম তুমি বুঝতে পারবে যে কবে নোটিফিকেশন বেরোবে, কবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে, কবে রেজাল্ট বেরোবে। এই পুরো প্রসেসটা খুব দ্রুত হয় রাজ্য সরকারের চাকরিতে। রাজ্য সরকারে কিন্তু অনেক ধীরে ধীরে এই প্রসেসটা চলতে থাকে। বেতন কাঠামো অবশ্যই কেন্দ্র সরকারের চাকরিতে ডিএ বেশি, তো তুলনামূলকভাবে অনেকটাই বেশি বেতন রাজ্য সরকারের চাকরির তুলনায়। তারপরে দেখো কেন্দ্র সরকারের চাকরিতে ভারতের যে কোনো প্রান্তে তোমার পোস্টিং হতে পারে। যেরকম দেখো আমার ভাই এমটিএস পরীক্ষা দিয়ে 2025-এ চাকরি পেয়েছে, ওর হায়দ্রাবাদে পোস্টিং, ঠিক আছে। তো নিজের রাজ্যে এবং বাড়ির কাছে পোস্টিং কিন্তু পেতে চাইলে তোমাকে রাজ্য সরকারের চাকরিগুলো দিতে হবে। পরীক্ষার ভাষা হিন্দি, ইংরেজি, কিছু কিছু ক্ষেত্রে বাংলা ভাষাও থাকে, কিন্তু রাজ্য সরকারের চাকরিতে সম্পূর্ণ তুমি বাংলা ভাষাতেও এক্সাম দিতে পারবে। পরীক্ষার ধরনে কেন্দ্র সরকারের চাকরিতে ডেসক্রিপটিভ সেরকম ভাবে কোনো কিছুই থাকে না, সব এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয়। ক্লার্কশিপ যে পরীক্ষাটা আছে, সেই ক্লার্কশিপ পরীক্ষায় বাংলা ইংরেজিতে ডেসক্রিপটিভ লিখতে হয়, বাদ বাকি এমসিকিউ পরীক্ষা হয়। ওকে, আচ্ছা এইবার দেখো আমি যেটা তোমাদেরকে বলবো যে আমি এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। এই পিডিএফটা তোমরা প্রত্যেকে সবাই সংগ্রহ করে রেখো। এই পিডিএফটা থাকলেই বুঝতে পারবে যে কোন কোন চাকরির জন্য তুমি কিন্তু পড়াশোনা করছো, বা কোন কোন চাকরির জন্য পড়াশোনা করলে তুমি নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারবে। নেক্সট এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো যদি সরকারি চাকরি পেতে চাও কোন বিষয়গুলোকে তোমাকে ভালো করে তৈরি করতে হবে। প্রথমে দেখো আমাদের তিনটে পিলার সাবজেক্ট আছে সরকারি চাকরির। একটা হচ্ছে ম্যাথামেটিক্স, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের ম্যাথ ভালো করে তোমাকে স্ট্রং হতে হবে ম্যাথে, ঠিক আছে। মোটামুটি ক্লাস 10 অবধি ম্যাথ তোমাকে পারতে হবে। ক্লাস 10-এর যে স্ট্যান্ডার্ডের ম্যাথ, সেই স্ট্যান্ডার্ডের ম্যাথ থেকে কোশ্চেন আসবে। রিজনিং খুব ভালো করে তৈরি করতে হবে। 3 থেকে 4 মাস যদি সত্যিই পড়াশুনো করো মন দিয়ে, রিজনিং সাবজেক্টটাকে তৈরি করে নিতে পারবে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত সাবজেক্ট আছে। আমি বলবো আমাদের জেনারেল নলেজ বন্দে ভারত বইটা নিয়ে নাও এবং ভালো করে পড়তে থাকো, এই জেনারেল অ্যাওয়ারনেসের জায়গাটা তৈরি হয়ে যাবে। এইবার দেখো ইংলিশ রয়েছে, ঠিক আছে। তো ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং এই তিনটে সাবজেক্ট যদি ভালো করে তৈরি করে নিতে পারো, জিকে জিএসকে প্রতিদিন চর্চার মধ্যে রাখতে পারো, যে কোনো সরকারি চাকরি তুমি ক্র্যাক করতে পারবে। এইবার যদি কেউ মনে করো যে স্যার আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেব ভাবছি, আপনাদের এখান থেকে কি প্রিপারেশন নেওয়া যাবে? আমি বলবো অবশ্যই নেওয়া যাবে। তার জন্য কি করতে পারো, দেখো সব থেকে বেস্ট হয়, আমি সব থেকে বেস্ট প্ল্যাটফর্মের ব্যাপারটাই বলবো, সেটা হচ্ছে দেখো আমাদের অফলাইন কোর্স রয়েছে, ঠিক আছে। তোমরা অনেকেই জানো নিশ্চয়ই যে আমাদের অফলাইন ব্যাচ রয়েছে, যে অফলাইন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 16ই মার্চ থেকে। তো দেখতে পাচ্ছ সিলেকশন গুরু সুপার 74.0 অফলাইন ব্যাচ, এটার ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? 16ই মার্চ থেকে। এই ব্যাচে যদি ভর্তি হও আমাদের অফলাইনে ক্লাস করানো হবে। যারা আমরা অনলাইন টিচার রয়েছি তারাই তোমাদের ক্লাস নেব। যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো 81 30 20 92 47 এই নাম্বারটাকে সেভ করে জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও।
আর তোমার কাছে তো গ্রুপের লিঙ্ক চলে যাবে, বা এই নাম্বারটাকে সেভ করে নাও, 81 30 20 92 47 নাম্বারটাকে সেভ করে জাস্ট তুমি লিখে পাঠাও যে সুপার 70 4.0 ব্যাচ সম্পর্কে জানতে চাই বা ব্যাচে ভর্তি হতে চাই, আমি তোমাকে সব ডিটেলস দিয়ে দেবো। দেখো এই ব্যাচে ভর্তি হওয়ার কথা কেন বলছি, যে আমাদের 3টে যে পিলার সাবজেক্ট আছে, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের ম্যাথ, ইংলিশ এবং বলতে পারো যে রিজনিং। প্রথমে দেখো 16 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, 10টা থেকে 11:30 ম্যাথের, 11:30 থেকে 1টা ইংলিশের, 1:30 থেকে 3টে পর্যন্ত কিন্তু আমাদের রিজনিং ক্লাস হবে। তো একদম প্রথমেই আমরা 3টে যে মেন সাবজেক্ট সেটাকে কভার করব, তারপরে জিকে জিএস কে কভার করব, তোমাদেরকে ডিসিপ্লিনের মধ্যে রাখবো। এবং এটা দেখা গেছে যে 100 জন যারা অফলাইন ব্যাচে পড়ছে, সেই 100 জনের মধ্যে যারা লেগে আছে তাদের মধ্যে 70-75 জন যে কোনো একটা না একটা জায়গায় সরকারি চাকরিতে ঢুকেই যায়। তো যারা সত্যি ভালো করে প্রিপারেশন নিতে চাও, ভালো করে নিজেকে তৈরি করতে চাও, এখন থেকে তুমি যদি একবার এই সুপার 70 4.0 ব্যাচে ভর্তি হতে পারো, অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো, তোমার জন্য বেস্ট। তার জন্য আমি নাম্বারটা আরো একবার বলছি, 81 59 91 66 85, এই নাম্বারটাকে সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও, তাহলে তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে, ওই গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও ফার্স্ট গ্রুপে। আর এই নাম্বারটাকে সেভ করে তুমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিও যে সুপার 70 4.0 অফলাইন ব্যাচে আমি যুক্ত হতে চাই, তোমাকে সমস্ত ডিটেলস আমি জানিয়ে দেবো। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।